উপদেষ্টা ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। আজকের প্রসঙ্গ সাম্প্রতিক প্রসঙ্গ। দর্শক, আপনারা আলোচনায় অংশ নিতে পারেন এবং বিএনপি এই বক্তব্য নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। অন্যদিকে প্রধান রাষ্ট্রপতির সংলাপ অব্যাহত রয়েছে এবং ৮টি দলকে তিনি আমন্ত্রণ জানিয়েছেন নির্বাচন কমিশন গঠন প্রশ্নে। আলোচনা পালন উপলক্ষে বিএনপি নেতিবাচক প্রতিক্রিয়া দিয়েছেন। আপনার মূল্যায়ন কি রয়েছে তৃতীয় বর্ষ উপলক্ষে, যেহেতু আপনারা কিভাবে মূল্যায়ন করছেন, বিএনপি যে নীতি মূল্যায়ন করছেন, এই সম্পর্কে আপনাদের প্রতিক্রিয়া? সেলিম ভাই, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আরটিভির দর্শক যারা দেশে এবং প্রবাসী অনুষ্ঠান দেখছেন, সবাইকে আমি প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসলে 2017 সালের রাজনীতির আমাদের যে কার্যক্রম খুব চমৎকারভাবে সূচনা হয়েছে বলা যায়। কারণ আপনি শুরুতে যে কথাটি বলেছেন যে বিএনপি স্বাভাবিকভাবেই বাংলাদেশ একটা আর মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশে 2018 শেষে বা 2019 সালে নির্দিষ্ট মেয়াদ শেষে যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনটিকে দক্ষভাবে, সুষ্ঠুভাবে এবং অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার জন্য একটি অবাধ নির্বাচন কমিশন গঠন করা যেটা অপরিহার্য ছিল, সেটি গঠন করার জন্য যদিও বা সংবিধানের 118 অনুচ্ছেদে পরিষ্কার লেখা আছে যে মহামান্য রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার এবং অনূর্ধ্ব 4 জন নির্বাচন কমিশনারকে নিয়োগদান করবেন। এটা একান্ত ওনার ইচ্ছা নির্ভর একটা বিষয়। তারপর রাষ্ট্রপতি বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলোকে, বিশেষ করে প্রধান রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানিয়েছেন যাতে একটা কনসেনসাস তৈরি হয় এমন একটি নির্বাচন। কারণ আপনি দেখবেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি টিম গত 11 তারিখে মহামান্য 19 সদস্য। হ্যাঁ, আমি আরেকটি প্রশ্ন বলতে চাই যে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন এবং আলোচনা সংলাপ করেছেন, কিন্তু বিএনপি তাৎক্ষণিক যে প্রতিক্রিয়া দিয়েছে যে ইভিএম এর বিরোধিতা করেছে এবং যে সংসদে আইন প্রণয়নের যে ইচ্ছা পোষণ করেছিল তারও বিরোধিতা করেছে। এবং আমি আসছি ওই বিষয়ে। দেখা করেছেন এবং সেখানে 11টা সুপারিশের পাশাপাশি 4টি সুস্পষ্ট প্রস্তাবনা দিয়েছেন। যে প্রস্তাবনাগুলোর মধ্যে রয়েছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ 118 এর বিধান অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগদান করবেন। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রে মহামান্য রাষ্ট্রপতি যে রূপে উপযুক্ত বিবেচনা করবেন, সেই প্রক্রিয়ায় তিনি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদেরকে নিয়োগদান করবেন। এবং প্রধান নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রে সম্ভব হলে এখনই একটি উপযুক্ত আইন প্রণয়ন অথবা অধ্যাদেশ জারি করা যেতে পারে। সময় স্বল্পতার কারণে আগামী নির্বাচনের আগে যদি সেটা পুনর্গঠন সম্ভব নাও হয়, তাহলে পরবর্তী নির্বাচন কমিশন পুনর্গঠনের সময় যাতে এর বাস্তবায়ন করা সম্ভব হয়। এবং চতুর্থ দফায় গিয়ে আওয়ামী লীগ প্রস্তাবনায় গিয়ে বলেছেন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য বর্তমানে বিরাজমান সকল বিধিবিধানের সাথে জনমানুষের ভোটাধিকার অধিকতর সুনিশ্চিত করার স্বার্থে আগামী জাতীয় সংসদ নির্বাচন ভোটিং প্রবর্তন করা। বিএনপি কী কারণে এই ভোটিংয়ের বিরোধিতা করছে সেটা আমার কাছে দৃশ্যমান নয়, কিন্তু বিএনপির গত 3 বছরের, আমি একেবারে অনেক বেশি অতীতে যাব না, নিকট অতীতে 3 বছর রাজনীতি যদি আমরা পর্যালোচনা করি, আমরা দেখব যে ওরা সরকারের প্রতিটি কর্মকাণ্ডের একটা রিয়াকশন দিচ্ছে নেগেটিভভাবে, নেতিবাচকভাবে। এমনকি মাননীয় প্রধানমন্ত্রী গতকাল জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন, সে ভাষণে প্রতিক্রিয়া তো আমি দেখলাম যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে এটা উনি আত্মতুষ্টিতে ভুগছেন, এখন উনি মিথ্যা আত্মস্তুতির কথা বলেছেন। কিন্তু আমি এখানে মির্জা ফখরুলকে ওপেন চ্যালেঞ্জ করে জানাতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণের কোন জায়গায় উনি আধিক্যতা দেখিয়েছেন? উনি যা যা করেছেন
যা যা কমিটমেন্ট ছিল নির্বাচনের এবং সেগুলো আমরা বাস্তবায়ন করেছি সেটা উনি উল্লেখ করেছেন। এমনকি তার ভাষণে উনি এটাও উল্লেখ করেছেন যে 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচনে আমরা সব দলের অংশগ্রহণে একটি নির্বাচন চেয়েছিলাম বলেই বিরোধী দলের দাবি মেনে নিয়ে তাদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ অন্যান্য মন্ত্রণালয় সহ দিয়ে একটা নির্বাচনকালীন সরকার গঠন করার প্রস্তাবও আমরা দিয়েছিলাম, কিন্তু সেটা তারা মানেনি। আসলে এই বিএনপির কার্যক্রমগুলো দেখলে আমি তাদের রাজনৈতিক দেউলিয়াপনা ছাড়া আর কিছুই দেখতে পাই না। যেমন আমি আবার বলছি যে মির্জা ফখরুল ইসলাম আজকে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যে যে রিয়েকশন দিয়েছেন, এই রিয়েকশনের কোনো ধরনের সত্যতা আছে বলে না। আপনি বলেন যে যেটা আমিনুল সামিন বললেন যে বিএনপির যে প্রতিক্রিয়া সেটি কোনোভাবেই কোনো পজিটিভ কিছু আওয়ামী লীগের যে বর্তমান সরকারের পক্ষে দেখছে না কিংবা তার কর্মকাণ্ড দেখছে না, যার ফলে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তার সম্পূর্ণ বিরোধিতা করেছেন এবং তিনি বলছেন আত্মস্তুতিতে স্থিতির কথা বলেছেন। আপনি কি মনে করেন যে আসলেই আপনার কি সরকারের 3 বছরের যে শাসন আমল কিংবা তার আগে যে 5 বছর ছিল কোনো কিছুই কি আপনার পজিটিভ দেখেন না? এ ধরনের যে একটি প্রতিক্রিয়া আপনারা দিয়েছেন এর বাস্তবতা কিংবা যুক্তি আপনাদের পক্ষে আর কি আছে? না, আমরা তো পজিটিভ দেখছি। সম্পূর্ণ নেতিবাচক, কিন্তু বিএনপির পক্ষ থেকে মহাসচিব যেটা দিয়েছেন সেটা কিন্তু সম্পূর্ণ নেতিবাচক না, আপনি যদি খেয়াল করেন। যদি বলেন পজিটিভ বিষয়গুলো কি আছে? জন্মের আগে ছেলের জন্মের যদি কৃতিত্ব নেওয়া হয় সেটা একটু মানে খাপছাড়া ধরনের লাগে। কারণ আপনি বর্তমান অর্থনৈতিক অবস্থার কথা যেটা বলেন এবং উন্নয়নকে যে হারে অগ্রাধিকার দিয়ে আওয়ামী লীগ বেশি বেশি করে কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছে, এটা হচ্ছে একটা ধারাবাহিক কর্মকাণ্ডের অংশ, একটা সাস্টেনেবল জিনিস। শুরু হয়, পরিকল্পনা হয়, ভিত্তি তৈরি হয়, তারপরে ওটা দিনে দিনে ক্রমশ উন্নত, তলাবিহীন ঝুড়ি থেকে শুরু করে দুর্ভিক্ষ ইত্যাদি নানা সমস্যায় আমরা আক্রান্ত ছিলাম। এই জায়গাটায় অর্থনীতিতে প্রথম প্রাণ শক্তি হিসাবে উল্লেখযোগ্য যে জিনিসটি এসেছে, নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে যোগ্য দৃষ্টিভঙ্গি কিছু কিছু দিক হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে এবং পরবর্তীতে বেগম খালেদা জিয়ার হাতে। এর অনেকগুলো আবার পরবর্তীতে আওয়ামী লীগও ধারণ করেছে। আবার আওয়ামী লীগের 96 থেকে 2001-এর অনেকগুলো আমরা পরবর্তীতে ধারণ করেছি। সুতরাং এটা হচ্ছে একটা সাস্টেনেবল, এটা আপনাকে কিভাবে বলবো, সিনক্রোনাইজড একটা প্রোগ্রেস হয়েছে আপনাদের উপর ভিত্তি করে। কিন্তু মূলত এটা শুরু হয়েছে 75-এর পর থেকে। কারণ 1976 সনে প্রথম জিয়াউর রহমান সাহেব বিদেশে শ্রমশক্তি প্রেরণ করে এটা সূচনা করেছিলেন। আজকে যেটা রেমিটেন্সে আমাদের সবচেয়ে বেশি ব্যাংকের রিজার্ভ যে ক্ষেত্রটায় তৈরি হয় সেই জায়গাটায়। আর আরেকটি জিনিস হলো যে এই সর্বশেষ যেটা আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির সূচক, সেখানে রপ্তানি আয় বৃদ্ধি হয়েছে এবং রপ্তানি আয়ের বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে মূল কৃতিত্বটা হচ্ছে আরএমজির। এই গার্মেন্ট সেক্টরের এইটা ব্যাক টু ব্যাক এলসি এবং বন্ডেড ওয়্যার হাউস, এই দুইটি সুবিধা দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এটার গোড়াপত্তন করেছিলেন। সেই থেকে কিন্তু এটার স্ফুরণ শুরু এবং আজকে আপনারা আমি বলতে চাই কিন্তু আরেকটি বিষয় হচ্ছে যে মাথাপিছু আয়ের কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যে $543 থেকে বেড়ে $1466 হয়েছে এবং বলছে শুভঙ্করের ফাঁকি রয়েছে। তাহলে আপনি কি মনে করেন না যে দারিদ্র্য সীমা বাংলাদেশে কমেছে, মাথাপিছু আয় বেড়েছে? এই বিষয়টিকে আপনারা কমেছে, বাংলাদেশে মাথাপিছু আয় বেড়েছে, ডেফিনেটলি, এতে কোনো সন্দেহ নেই, বেড়েছে। কিন্তু সেইটা যেভাবে বড় করে দেখানো হচ্ছে সেইভাবে না। এখন তো 2017, আমি আপনাদেরকে মনে করিয়ে দিই 2005, 6 কিংবা 7 সালে অমর্ত্য সেনের বইগুলো যদি পড়েন বা তার প্রবন্ধগুলো যদি পড়েন, উনি ওই সময় থেকে বলেছেন যে সামাজিক যে সমৃদ্ধি, নারীর ক্ষমতায়ন, হ্যাঁ সামাজিক সূচকগুলো, নারীর ক্ষমতায়ন এবং দারিদ্র্য হ্রাসকরণে ভারতের চেয়ে বাংলাদেশ অনেক এগিয়ে আছে। এটা 2007-এর কথা আমি বলছি, 2006-এর কথা বলছি। বিভিন্ন জায়গায় উনি বলেছেন এবং এগুলো নিয়ে ওনার একটা বইও লেখা আছে, যে বইটাও আশা করি এখানে অনেকে পড়েছেন। তো সেই জন্য আমি বলছি যে এটা একটা ধারাবাহিক প্রক্রিয়ার অংশ। আজকে এই সরকারের আমলে যে পরিবেশটি বিশেষ করে গত 2 বছর ধরে বিরাজমান রয়েছে, এই সময়টায় তারা আরও বেশি করে সুযোগ পেয়েছেন।
কিন্তু এটার মাত্রা অত্যন্ত ভিন্ন এবং সেই মাত্রাটার কারণে সরকার এই সুযোগটাকে কাজে লাগাতে পেরেছেন। এবং সেই ক্ষেত্রে সিপিডির যে সর্বশেষ পর্যবেক্ষণ সেটাও আপনি দেখবেন, তারাও বলেছে যে শুধুমাত্র রপ্তানি আয় ছাড়া বিনিয়োগ, আবার ইকোনমিক ইনফ্রাস্ট্রাকচার এবং কর্মসংস্থানের ক্ষেত্রে অর্থনীতি পিছিয়ে আছে, ওই একটা দিকে শুধু এগিয়েছে। আর রিজার্ভ বেড়েছে, যেহেতু এটাকে একটা প্রসেসের মধ্যে নিয়ে আসা হয়েছে, দীর্ঘদিন ধরে এটা ক্রমশ বেড়েছে, অনেক আগে থেকেই বাড়তে 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 আজকে এই অবস্থায় এসেছে। কিন্তু বিনিয়োগ বৃদ্ধির মানে এই রিজার্ভ বৃদ্ধির কারণে সেটাকে যদি আমরা কাজে লাগাতে না পারি কর্মসংস্থানের ক্ষেত্রে, শিল্পায়নের ক্ষেত্রে বা অন্য জায়গায়, এই রিজার্ভ দেখিয়ে তো সাধারণ মানুষের কোনো উন্নতি হচ্ছে না। এটা বাংলাদেশ ব্যাংকে পড়ে রয়েছে, হাজার হাজার কোটি টাকা ব্যাংকে অলস পড়ে রয়েছে, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। এটা আপনার ইসের বিশ্বর যে পর্যবেক্ষণ সেটাও, আমাদের ডক্টর ফরাসুদ্দিন আহমেদ সাহেবের যে পর্যবেক্ষণ সেখানেও, যে 1,76,000 কোটি টাকা এখন পর্যন্ত পাচার হয়ে গেছে। পানামা পেপারস কেলেঙ্কারিতে আমরা দেখছি যে আমাদের এখানে আওয়ামী লীগের অনেক বড় নেতারা, অনেক বড় ব্যবসায়ীরা, তারাও এই পানামা পেপারস কেলেঙ্কারির সঙ্গে জড়িত, এই দেশ থেকে অর্থ পাচারের সঙ্গে। এই জিনিসগুলোকে অব্যবস্থাপনার মধ্য থেকে যতটুকু হয়েছে এটাকে আরো অনেক বড় করে দেখানোর চেষ্টা করা হচ্ছে, এটাই হলো বিষয়। ধন্যবাদ আপনাকে। কিন্তু কৃতিত্ব এই সরকারেরও আছে আর আগের ধারাবাহিকতা আছে, দুটোকে মিলিয়ে আজকের এই অবস্থান। শ্যামলদত্ত, আপনার ব্যাখ্যাটা কি, বিশ্লেষণটা কি আছে? যেহেতু বিএনপি দাবি করছে যে উন্নতি হয়েছে, অগ্রগতি হয়েছে, কিন্তু তার ভিত্তি তারাও দাবি করছে তাদের সম্পৃক্ততা আছে বিভিন্ন বিএনপির আসলে আপনি কি মূল্যায়ন অবস্থানগত একটা পার্থক্য। আমরা আগে এটা শুনিনি বিএনপির কাছ থেকে, যে আমরা বরং শুনেছি এটা যে এই সরকারের আমলে দুর্নীতি হচ্ছে, এই সরকারের উন্নতি হচ্ছে না। এখন বিএনপি এই যে কৃতিত্বটি সরকার দাবি করছে তার অংশীদারিত্ব দাবি করছে তারা। এটা একটা ইতিবাচক দিক। হ্যাঁ, সব সরকারের আমলে কিছু কিছু হয়েছে, কিন্তু আমাদের বেসিক কিছু পার্থক্য দেখতে হবে। যখন 2006 সালে এই সরকার দায়িত্ব নেয় তখন বিদ্যুৎ উৎপাদন ছিল 3,200 মেগাওয়াট, সেটি এখন আমাদের উৎপাদন ক্ষমতা 15,000 মেগাওয়াট। এটা একটা উল্লেখযোগ্য অগ্রগতি। আপনার মাথাপিছু আয় যেটি বলেছেন, একটা আমাদের সময় কি ছিল, সেই জায়গাটি এখন কত জায়গায় এসে পৌঁছেছে, এগুলো অনেকগুলো ইতিবাচক দিক আছে। এবং বাংলাদেশ এখন সারা বিশ্বের কাছে রোল মডেল দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে, এবং কনস্ট্যান্ট জিডিপি গ্রোথ 7%-এর কাছাকাছি, 7% নিয়ে একটু বিতর্ক আছে। কেউ বলছেন 7, কেউ বলছেন 6.8, সর্বশেষ ওয়ার্ল্ড ব্যাংক 6.8 হবে বলেই এটাকে করছেন। সেটি যে গ্রোথের 15টি দেশের মধ্যে বাংলাদেশ এখন একটি। এগুলো হচ্ছে অর্থনীতির কিছু ইতিবাচক দিক, সেগুলো তো নিয়ে আমাদের কোনো বিতর্ক নেই। এগুলো মাননীয় প্রধানমন্ত্রী তার 37 মিনিটের ভাষণে 30 মিনিটই এই বর্ণনাগুলো দিয়েছেন। আমরা যে জায়গায় একটু বেশি আরো বেশি জোর দিতে চাই সেটা হচ্ছে একটা দেশে ডেমোক্রেটিক ডেফিসিট কতখানি আছে, সেই জায়গাতে আমরা মনে করি বাংলাদেশে রাজনৈতিক। শ্যামল দত্ত, একজন দর্শক আপনার একটি প্রশ্ন করতে যাচ্ছে, প্রশ্ন নিয়ে নিই। দর্শক, আপনার পরিচয় দিয়ে সংক্ষেপে প্রশ্নটি বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি চুয়াডাঙ্গা দর্শনা থেকে ইঞ্জিনিয়ার সেলিম মেহবুব বলছিলাম। জি বলুন সেলিম মেহবুব, আপনার আমার প্রশ্নটি। প্রশ্ন হচ্ছে শ্যামল দত্ত স্যারের কাছে। জি বলুন। হ্যাঁ বলুন। জি, আমার প্রশ্ন হচ্ছে যে বর্তমান সরকার 3 বছর তাদের পূর্তি হলো, এবং মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের পরেই ঘোষণা দিয়েছিল যে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন দেবে, সেটা নিয়ম রক্ষা নির্বাচন ছিল। যেহেতু এই সরকার অনেক উন্নয়ন করেছে সেটা বলছে এবং কিছুটা দৃশ্যমান, সেই ক্ষেত্রে তার মাননীয় প্রধানমন্ত্রী এবং বর্তমান সরকার তাদের জনপ্রিয়তা যাচাইয়ের জন্য তারা পদত্যাগ করে নির্বাচন দিচ্ছে না কেন? আরেকটি প্রশ্ন হচ্ছে যে বর্তমান সরকার মাদকদ্রব্য প্রতিরোধে কোন পদক্ষেপ নিচ্ছে না কেন? ধন্যবাদ দর্শক, আমাদের সঙ্গেই থাকুন। শ্যামল দত্ত। একে সরাসরি প্রশ্নটা চলে যায়, নির্বাচন দিচ্ছে না কেন? একটা সরকার তখনই নির্বাচন দেয় যখন সে তার মতো সুবিধা মতো সময় নির্বাচন করা যায়। এই সময়টাতে নির্বাচন দিলে আমার জন্য বিজয়ের আছে, সুযোগ সুবিধা 5 বছরের মেয়াদ পূর্ণ করার আগে চাইতে বেশি থাকে। অনেকে মনে করে 5 বছর পর্যন্ত টেনে যাওয়া তাদের জন্য একটা বার্ডেন, কারণ অনেক ইনকামেন্সি ফ্যাক্টর থাকে, নানা কিছু থাকে, সময় সুযোগের ব্যাপার আছে। কিন্তু এই সরকারের সামনে কতগুলো টার্গেটেড সেট আছে। একে তো হচ্ছে, আমি দুটো বিষয়ের কথা বলি, একটি হচ্ছে 2020 সাল, সেটা হচ্ছে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী, আর একটা হচ্ছে 2021 সাল, বাংলাদেশের 50 বছর পূর্তি। এই দুটো সেটকে সামনে রেখে
অন্য রকমের টার্গেট আছে, সেটি হচ্ছে 2021 সালের মধ্যে বাংলাদেশকে মধ্যমায়ের দেশে রূপান্তরিত করা। এবং সরকার যেটি প্ল্যান করছে, তারা 19 সালে আবারও নির্বাচিত হয়ে এসে তারা এই দুটি কাজকে সামনে নিয়ে 41 সালে বাংলাদেশে উন্নত দেশে নিয়ে যাবেন। এগুলো হচ্ছে সরকারের সেট করা কতগুলো গোল আছে, ফলে তার মধ্যে ইমিডিয়েটলি নির্বাচনে যাওয়ার কোনো ইয়ে নেই। আর যে বিষয়টি এটি ঠিক যে তারা বলেছিল যে আমরা আসুন একটা নির্বাচন করি, প্রয়োজনে আমরা আরেকটি নির্বাচন করব, কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যে নির্বাচনটি 2014 সালের 5ই জানুয়ারি হয়েছে, এটি একটি সহিংসতাপূর্ণ নির্বাচন, এবং যে নির্বাচনটি বিএনপি ঠেকানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছে, সেই নির্বাচনে বিএনপি একত অংশগ্রহণ করেনি। এটা যেমন একটা বাস্তবতা, একই সঙ্গে নির্বাচনকে প্রতিহত করার জন্য সর্বাত্মক চেষ্টা করে তারপরে একটা কর্মসূচিতে চলে গেছিল। তো সেই জায়গাতে এখন আওয়ামী লীগও তার কমিটমেন্টের জায়গাতে এখন নাই। আর আওয়ামী লীগ এখন আর বলে না যে আমরা ইমিডিয়েটলি একটা নির্বাচন দিব। তারা এখন বরং 19 সালের নির্বাচন, যেটি বিএনপিও মনে হয় এই মুহূর্তে নির্বাচন চায় না। যে কারণে আজকে আপনি খেয়াল করবেন, আমি মির্জা ফখরুলের সংবাদ সম্মেলনটা খুব মনোযোগ দিয়ে খেয়াল করলাম, যে মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণের মাত্র একটি লাইন ছিল যে আমরা সবাই মিলে নির্বাচন করবো। নির্বাচনে কিন্তু এই সংবাদ সম্মেলন, এই জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের কোনো বিষয় ছিল না, কিন্তু সেই লাইনটিকে পিক করে বিএনপির পুরো সংবাদ সম্মেলনটাই ছিল আগামীতে যে নির্বাচন হবে সেটিতে কিভাবে যাবে বিএনপি। আমি মনে করি পুরো বক্তব্যটি প্রিমেচিউর, কারণ এই বক্তব্যটা এই সময়ের জন্য না। কারণ এখন এই মুহূর্তে আগামীতে নির্বাচন কিভাবে হবে, যেমন 6টি শর্ত দিয়েছেন মির্জা ফখরুল, যে এই করতে হবে, বিরোধী দলকে আন্দোলন, তাদের কর্মসূচি দিতে হবে, তাদের কাজ করতে দিতে হবে, বিরোধী দলের গুম খুন বন্ধ করতে হবে। এগুলো এই মুহূর্তের জন্য আলোচনার বিষয় না, বরং এই মুহূর্তে সারা জাতি তাকিয়ে আছে যে ইমিডিয়েটলি যে নির্বাচন কমিশনটা গঠন করতে হবে তার সমাধানটা কি। সেটার জন্য আমরা এখনো পর্যন্ত কোনো রকমের কনস্ট্রাকটিভ একটা এফোর্ট এখনো কোনো জায়গা থেকে আসছে না। রাষ্ট্রপতির মতো একটা প্রতিষ্ঠান বা রাষ্ট্রের 1 নম্বর ব্যক্তি, তিনি কোন পদ্ধতিতে যাবেন এটাও আমরা এখনো জানি না। বিএনপি 13 দফা দিয়েছে, আওয়ামী লীগ 11 দফা দিয়েছে, কিন্তু জাতি দেখে আছে সংবিধান অনুযায়ী যদি করতে হয় তাহলে একটা বিধিবিধান করতে হয়। এখন আওয়ামী লীগের প্রস্তাবের মধ্যে যদি বিধিবিধান করা না যায় তাহলে কি হবে সেটিও লেখা নেই। বলা গেছে বিধিবিধান করতে পারলে ভালো, দরকার হলে অধ্যাদেশ করবে, কিন্তু যদি সেটিও করা না যায় তাহলে কি আবার সার্চ কমিটি হবে বা কি পদ্ধতিতে হবে? আমরা যেটি শুনলাম, মহামান্য রাষ্ট্রপতি ইতিমধ্যে 23টি দলের সঙ্গে আলোচনা করেছেন এবং আরো 8টি দলের সঙ্গে তিনি আলোচনা করার জন্য আমন্ত্রণ জানাচ্ছেন। এর মধ্যে আমরা আরো শুনতে পেলাম আরো কিছু সিভিল সোসাইটি গ্রুপ এবং নাগরিক সমাজের বিভিন্ন প্রতিনিধি দলের সঙ্গে তিনি আলাপ করবেন। ফলে এই প্রক্রিয়া যে কোথায় গিয়ে শেষ হবে, কোন পর্যায়ে যাবে, কিন্তু আমাদেরকে 8ই ফেব্রুয়ারির মধ্যে কিন্তু একটি নির্বাচন কমিশন গঠনের বাধ্যবাধকতা আছে, সাংবিধানিক বাধ্যবাধকতা। এখন এই পর্যায়ে আমরা এখনো বুঝতে পারছি না যে কি পদ্ধতিতে সেটি হবে। এটি হচ্ছে এই মুহূর্তে জনগণের সামনে সবচেয়ে বড় বিষয়। নির্বাচন কি হবে, কোন সরকারের অধীনে হবে, যেমন সরকারের প্রশ্নটিও আসছিল, মির্জা ফখরুল জিজ্ঞেস করা হয়েছিল, তারা নির্বাচনকালীন সহায়ক সরকারের কথা বলছেন, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার সরে এসছে, আমরা জানি সেটা। এবং তাকে জিজ্ঞাসা করা হয়েছিল এটি কি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার কিনা, বোঝা না এটা কনসেপচুয়ালি একই রকম জিনিসটা। এখন কনসেপচুয়ালি যদি একই রকম হয় তাহলে সেই বিধানটি আমাদের বর্তমান সংবিধানের আলোকে কিভাবে তৈরি করা যাবে তারও কিন্তু স্পষ্ট কোনো রূপরেখা নেই এখনো পর্যন্ত। তো এটি এখনো পর্যন্ত এই মুহূর্তে এই সরকার, এই নির্বাচনকালীন সরকার নিয়ে আমার ধারণা আলোচনাটি এই প্রায়োরিটির মধ্যে নাই, এই রাজনৈতিক অঙ্গনে আলোচনার প্রায়োরিটির মধ্যে নেই। এটি বিএনপির দিক থেকে আমরা শুনলাম আজকে সংবাদ সম্মেলনে, আমরা বরং চাই যে বলেছে যখন 13 দফা দাবি দিয়েছে ওখানে তারা তাদের বলেছেন। এবং সেখানে আবার আওয়ামী লীগও দেখলাম একটা অদ্ভুত জিনিস, যে মহামান্য রাষ্ট্রপতির কাছে দাবি করছেন ইভিএম ইলেকশন। রাষ্ট্রপতি তো আর ইভিএম এর ইলেকশনের ব্যাপারে কিছু করার নাই তার। আর একটা উনি নির্বাচন কমিশনকে নির্দেশও দিতে পারে না যে ইভিএম এ আপনি ইলেকশন করেন, কারণ এটি পুরোপুরি কিন্তু নির্বাচন কমিশনের দায়িত্ব। এটা রাষ্ট্রপতির কাছে কেন এই প্রস্তাব করলেন? এইটা শামীম ভাইয়ের কাছ থেকে একটু সময় চেয়ে নিয়ে আপনার অনুমতি নিয়ে আমি একটু বলি। একটা রং মেসেজ যেতে পারে শ্যামলদা যেটা বলেছেন, কারণ ওইখানে মির্জা আলমগীর সাহেব কিন্তু শুধু ওই ভাষণের উপরে নির্বাচন সম্পর্কিতই বলেন নাই, বরং উনি 6টা শর্ত দিয়েছেন আগামীতে নির্বাচনে যাওয়ার জন্য। না ঠিক আছে, দ্যাট ওয়াজ এ পার্ট, বাট আপনি যেভাবে বলেছেন পুরোপুরি বলেছে না, সেইভাবে না। উনি বিএনপির আমলের যে আপনার প্রবৃদ্ধি, বার্ষিক প্রবৃদ্ধি, সেটা উনি স্ট্যাটিস্টিক্যালি দেখিয়েছেন। উনি দেখিয়েছেন গোল্ডম্যান ফ্যাক্স তখন সারা বিশ্বের 11টি অগ্রসরমান দেশের মধ্যে বাংলাদেশকে তালিকাভুক্ত করেছিল। উনি দেখেছেন, উনি বলেছেন বাংলাদেশে একমাত্র 7% জিডিপি ছিল কবে জানেন? না ঠিক আছে, সেটা ছিল 1974-75 সালে, আর এই 7% জিডিপি আসলে এতদিন পরে। 7% কিন্তু বলি নাই, আপনি যাচ্ছেন মানে সংখ্যা ভিত্তিতে, কারণ ওইটার নিলে অনেক সময় নিয়ে বলতে হবে, অনেক তর্ক আসবে।
উনি বলেছেন তর্ক কেন আসবে? আমরা তো জানি এটা ছাত্র উনি জনতা বলেছেন হচ্ছে। ইমার্জিং টাইগার হিসেবে বাংলাদেশ উন্নতির পথে এগিয়ে যাচ্ছে। এগুলো ওই সময়ের কথা। উনি আপনার টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে বেগম খালেদা জিয়ার সরকার সম্পর্কে কি বলেছেন সেগুলো বলেছেন। এগুলো আন্তর্জাতিক সার্টিফিকেট, এটা এ সরকারও নেওয়ার চেষ্টা করবে, আমরাও নেওয়ার চেষ্টা করছি, সেটা উনি বলেছেন। সোলার সিস্টেম, 2 লক্ষ সোলার সিস্টেম এস্টাবলিশ করে একত্রে সেইটাকে উদ্বোধন করেছিলেন বেগম খালেদা জিয়া তার অফিসে বসে। এবং এই যে ইন্টারনেট, থানা পর্যায়ে ইন্টারনেট সিস্টেম, সেটাও 2001 থেকে 2006 পর্যন্ত, তখন এটা কিন্তু ওই থানা পর্যায়ে পর্যন্ত চালু হয়েছিল। এই কথাগুলোও কিন্তু উনি বলেছেন। এবং আরেকটা জিনিস হলো যে গড় জাতীয় আয়ের মাথাপিছু আয় যেটা দেখানো হচ্ছে, এখানে একটা উল্লেখযোগ্য দিক হচ্ছে যে এইখানে জাতীয় আয়, গড় আয় বাড়ছে, কিন্তু ধনী দরিদ্রের বৈষম্যটা এত বাড়ছে যেটা অকল্পনীয়। এবং এ জায়গায় সবচেয়ে বেশি অবদান হচ্ছে প্রাইভেট সেক্টরের যারা, তাদের রেমিটেন্সের কারা, বিদেশের শ্রমিকরা, তারপরে আপনার কারা, মানে রপ্তানি আয় কারা, আরএনজি সেক্টরে যারা, তারা তাদের যে বিষয়গুলো, যে সহায়তাবাদী জিনিসগুলো পাওয়া দরকার সেভাবে তারা পাচ্ছে না। কিছু কিছু অতিকায় আওয়ামী ঘরানার সমর্থক লোকজনদেরকে হাজার হাজার কোটি টাকা মওকুফ করে দেওয়া হচ্ছে তাদের ঋণ থেকে। এই কথাগুলোও কিন্তু তিনি বলেছেন। আর নির্বাচন সম্পর্কে যেটা বলেছেন, সেখানে নির্বাচনের ব্যাপারটা যে জায়গায় ঘুরপাক এখন খাক না কেন, একটা ভালো প্রত্যাশা সমাধান আমরা আশা করি, কারণ আমরাই প্রথম এটাকে উদ্যোগ নিয়েছি। কিন্তু বিএনপি নির্বাচন কমিশনের ব্যাপারে প্রথম উদ্যোগ নিয়েছে, প্রথম সুনির্দিষ্ট প্রস্তাবনা প্রেস কনফারেন্সের মাধ্যমে জাতির কাছে দিয়েছে, এবং প্রথম মহামান্য রাষ্ট্রপতির কাছে তারা দরখাস্ত করেছে। এবং বিএনপি একমাত্র বলেছে সমঝোতার ভিত্তিতে। সংবিধান নিয়েও গড় তুমি বিএনপি করছে না, সংবিধানের বাইরেও গড় তুমি করছে না, বলছে যে একটা সমঝোতার ভিত্তিতে। এটা সবচেয়ে বড় জিনিস, যেটা 90-তে হয়েছিল এবং অন্যান্য সময় হয়েছে। বাংলাদেশের মতো দেশে সমঝোতার ভিত্তিতে কিছু গঠিত হয়েছে, এরকম একটা উদাহরণ দেখান তো। আপনি বলুন হয়েছে, আমি উদাহরণ দেখাই আপনাকে। শুধু একটি, সেটা হচ্ছে 3 জোটের রূপরেখা, আর কিছু হয়নি। সংবিধানে ছিল না, এরশাদ পদত্যাগ করেছে। ওই একটি হয়েছে। দ্যাট ওয়াজ এ মাইলফলক। আপনারা যে সমঝোতার কথা বলছেন, যখন আওয়ামী লীগের পক্ষ থেকে 11 দফা প্রস্তাব দেওয়া হলো, কয়েকটি প্রসঙ্গ, যেটি নির্বাচন কমিশন গঠন প্রশ্ন, দুটি সঙ্গে সঙ্গে আপনারা বিরোধিতা করলেন, তো এভাবে যদি আওয়ামী লীগ বিরোধিতা করে আপনাদের, তাহলে সমঝোতা কোথায় রইল? সমঝোতা কিভাবে হবে? আপনার কথার সঙ্গে আমি একমত। কারণ কি, আপনি দেখেন যে প্রস্তাবনাটি আওয়ামী লীগ দিয়েছে, সেখানে একটি চমৎকার কথা, অত্যন্ত উদার মনের একটা পরিচয় দিয়েছেন যিনি আওয়ামী লীগ প্রধান এবং একই সঙ্গে সরকারেরও প্রধান। তিনি বলেছেন, প্রধান যেরূপ উপযুক্ত বিবেচনা করবেন তেমন করেই নির্বাচন কমিশন নিয়োগ দিতে পারবেন মহামান্য রাষ্ট্রপতি। ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার, যেরূপ উনি উপযুক্ত বিবেচনা করবেন সেইভাবে। এটার পরবর্তীতে আরো অনেক রকম ব্যাখ্যা আছে। যেমন 1 নম্বর প্রস্তাবে তারা বলেছে যে রাষ্ট্রপতি 118 বিধান মতে নির্বাচন কমিশন নিয়োগ দিবেন, কিন্তু সংবিধানের 118 অনুচ্ছেদ অনুযায়ী এবং 1996 যেটা ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট, যেটা 2012-তে আবার আওয়ামী লীগ সংশোধন করেছে, এই দুইটা মিলিয়ে রাষ্ট্রপতি এককভাবে কিছু করতে পারবেন না। আবার না, একটা লাইন বলে শেষ করি। আবার আজকে ওবায়দুল কাদের সাহেব বলেছেন, সংবিধানের বাইরে কোনো কিছু করলে আমরা আওয়ামী লীগ সেটা মানবে না। তাহলে সবিরোধিতা আওয়ামী লীগের মধ্যে থেকে আমরা একই জায়গায় আছি। আওয়ামী লীগ সবিরোধিতা করছে, এই প্রসঙ্গে আলোচনা করব। শামীম হায়দার পাটোয়ারি, যেহেতু আমাদের কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমটা বিলুপ্ত হয়ে গেছে, আদালতের রায় জুড়ে দিতে চাই, এর সঙ্গে আপনাকে স্মরণ করে দিতে চাই যে যেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে প্রেস কনফারেন্স করেছেন, সেখানে লিখিত জায়গায় একটি বলেছেন যে জাতীয় পার্টির চেয়ারম্যানকে বন্দুকের মুখে জিম্মিকে নির্বাচন করতে বাধ্য করা হয়েছে। ব্যাখ্যাটা আপনাকে আমি জানতে চাই। এটা আচ্ছা, এখন যদি বলছি, যেহেতু আমাদেরকে কেয়ারটেকার গভর্নমেন্ট এই মুহূর্তে নাই, এখন আস্থার জায়গাটা একমাত্র কনসেন্ট্রেশন হয়েছে আমাদের নির্বাচন কমিশনে, এবং এটাকে নিয়েই আমাদের সামনে আগাতে হবে। এখানে কিন্তু বিএনপির মানে একটা কম্প্রোমাইজ বিএনপি অলরেডি করে ফেলেছে কিছুটা আপাত দৃষ্টিতে, এবং সেটা আওয়ামী লীগ একটা বিজয়ও উল্লাস করতে পারে যে ট্রেডিশনাল কেয়ারটেকার গভর্নমেন্টের দাবি থেকে বিএনপি সরে আসছে। এখন এখানে আমাদের সংবিধানে 118 অনুচ্ছেদে বলা আছে, আইনের বিধানাবলী সাপেক্ষে রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠন করবেন। আইনের বিধানাবলী সাপেক্ষে এই শব্দটা সংবিধানের 5-6 জায়গায় আছে। এই 5-6 জায়গার কোনো জায়গাতেই আইন করা হয়নি, অর্থাৎ কোনো সরকারি আইন করে তার ক্ষমতাটাকে লিমিট করতে চায় না। তারা একটা অমনিবাস পাওয়ার রেখে দেয়, কার্টা ব্ল্যাঙ্কে পাওয়ার রেখে দেয়, যে পাওয়ারটা দিয়ে তারা রীতিমতো যখন যেভাবে ইচ্ছে ইউজ করতে পারবে। নির্বাচন কমিশনও তাই রয়ে গেছে। এরপরও আমি বলবো যে একটা প্ল্যাটফর্মে ডাকা হয়েছে বিএনপি সহ সকল দলকে, এটা একটা কিছুটা উদার রাজনীতির পরিচয়, এবং রাজনীতিতে কিছুটা স্পেস সংকট ছিল, সেই সংকটটা কিছুটা হলেও কেটেছে।
এখন সামনের কিন্তু নির্বাচন আসল ফলাফল যদি সেখানে দ্বন্দ্বমুখর হয়, সেটা রাষ্ট্রপতির দৃঢ়তা এবং লিডারশিপের উপর নির্ভর করবে। এবং আপনি এখন আমি প্রায় কালকেও একটা টক শোতে বলেছিলাম যে আওয়ামী লীগের মতো মহান দল একতরফা ইলেকশন করে আজকে প্রায় 3 বছর ক্ষমতায় আছে, আর 2 বছর থাকবে। না, আওয়ামী লীগ কি আরেকটা একতরফা ইলেকশন এফোর্ড করতে পারবে? মানে তাদের লং চেকার্ড হিস্ট্রি, দেশ স্বাধীন করা থেকে শুরু করে এর আগে কোনো ইলেকশনে কিন্তু আওয়ামী লীগ কম ভোটের কোনো ইলেকশনে কিন্তু ক্ষমতায় আসেনি। ম্যান্ডেটবিহীন বা ম্যান্ডেট সংকট কিন্তু আওয়ামী লীগের কোনো কালেও ছিল না। এটা হয়তো বা অন্য দলকে আওয়ামী লীগ দোষারোপ করে আসছিল এতদিন, এখন কিন্তু সেই দোষারোপটা আওয়ামী লীগ নিজেই 3 বছর ধরে ফেস করছে, যে বা 154 জন আনকন্টেস্টেড ইলেক্টেড হয়েছে, রিপ্রেজেন্টেশন সমস্যা আছে। আপনি আইন দিয়ে তো সব চলবে না, আইনে তো 1% ভোট হলেও ইলেকশন বৈধ হয়। বৈধতার প্রশ্নটা একটা, মোরালিটির প্রশ্ন একটা। মোরাল ঘাটতি তো রয়ে গেছেই। বাংলাদেশ ইজ এ কান্ট্রি অফ ডেমোক্রেসি ডিফিসিট, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এখন এর পাশাপাশি অনেক উন্নয়ন হয়েছে, অনেক উন্নয়ন করেও কি এই ডিফিসিট আসলে পূরণ করা যায়? মানে এটা একটা কোয়েশ্চেনেবল, যে আপনি অনেক উন্নতি করে ফেললেন, বা উন্নতি করলেই দেশের মানুষের কতটুকু উপকার হবে। সামনে পার্টি ওই প্রসঙ্গটি বলেন যে জাতীয় পার্টির চেয়ারম্যানকে বন্দুকের মুখে জিম্মিকে নির্বাচন, আপনি প্রতিক্রিয়া কি প্রসঙ্গে? এটা তো 5 জানুয়ারির সময় তো অনেক কিছুই ঘটেছে, অনেক নাটকই ঘটেছে, কিন্তু একটা ইলেকশন যখন হয়ে যায় সেই সরকারটি বৈধ। এটা রাষ্ট্রের কন্টিনিউশনের পার্ট। আপনি কোনো সরকারকেই খুব একটা অবৈধ বলতে পারবেন না, কোনো সংসদকেই অবৈধ বলা যাবে না, তাহলে রাষ্ট্র চলবে না। তো এখন 5 জানুয়ারির পর ইলেকশন হয়ে গেছে, ওথ নেওয়া হয়ে গেছে, সবাই সংসদ অ্যাটেন্ড করছে, সংসদ মোটামুটি প্রাণবন্ত আছে। প্রবলেম যেটা রয়ে গেছে যে যথেষ্ট পরিমাণ ভোটার ওই ভোটে ভোট দিতে যায় নাই। সংসদ কি প্রাণবন্ত আছে? মোটামুটি কিছুটা হলেও আছে, কারণ এর আগে যেটা হতো, এর আগে বিরোধী দল সংসদ বয়কট করতো, সংসদে থাকতোই না সবসময়। কিন্তু মূল প্রবলেম যে ম্যান্ডেটের প্রবলেমটা রয়ে গেছে, এইটা তো আওয়ামী লীগের সমাধান করে ফেলা উচিত ছিল। আপনি একটা ভোটারবিহীন ইলেকশনের যে সমস্যা, এটা একটা ভোটার সম্বলিত ইলেকশন ছাড়া তো সমাধান করতে পারবেন না। আর যে উন্নয়নের কথা বলা হচ্ছে, অনেক উন্নয়ন হচ্ছে, এটা অবশ্যই কোনো উপায় নেই। ওয়ার্ল্ড ব্যাংকও বলছে, সবাই বলছে, এখন এই বিষয়ে আর কোনো উন্নয়ন, মানে আমাদের কোনো দ্বিধা নাই যে অনেক উন্নয়ন হয়েছে, কিন্তু জনগণের অংশগ্রহণ ছাড়া সেই উন্নয়নটা, জনগণ কি তুষ্ট হচ্ছে? বা জনগণ কি বলেছে যে আমার ভোট দিব না, আপনি আমাকে উন্নয়ন দেন? জনগণ তো কখনো বলে নেই যে আমার ভোট দরকার নেই, আমার ডেমোক্রেসি দরকার নেই, আমাকে শুধু উন্নয়ন দেয়। এটা তো জনগণ বলছে না, বা বলবেই বা কিভাবে? ভোট না হলে তারা বলতেও পারবে না। সেই জায়গার যে ঘাটতিটা রয়ে গেছে সেটা সমাধান করতে হবে। আরেকটু আমি আসি, হিউজ উন্নয়ন হলো, আমাদের মানে অনেক রিজার্ভ রয়ে গেছে, যেটাকে রেহমান সোহান বলছে আনপ্লিজেন্ট ফরচুন। রিজার্ভ রয়ে গেছে কেন? ইনভেস্টমেন্ট হচ্ছে না। ইনভেস্টমেন্ট হচ্ছে না কেন? আমি আপনার কাছে এখানেই আসবো, একটি বিরতিতে যাই। দর্শক, আপনারা দেখছেন এলিন ফুড প্রোডাক্টস লিমিটেড দ্বিমত মতামত অনুষ্ঠান, একটি বিরতির পর আবার আলোচনার সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত RTVর বিশেষ আলোচনা অনুষ্ঠান এলিন ফুড প্রোডাক্টস লিমিটেড দ্বিমত মতামত অনুষ্ঠানে। আলোচনার বিষয়ে সাম্প্রতিক প্রসঙ্গ আলোচনা করছেন আমিনুল ইসলাম আমিন, শ্যামল দত্ত, মোয়াজ্জেম হোসেন আলাল এবং ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। শামীম হায়দার পাটোয়ারি, আপনি যেখানে শেষ করেছিলেন, আরেকটি বিষয় বলতে চাই যে এতদিন কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল যে বাংলাদেশে উন্নয়ন হয়নি, যেটা আমরা দেখেছি যে কয়েকটি ফ্লাইওভার ছাড়া হয় না। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবারে যে প্রেস কনফারেন্সটি করেছেন, আপনি কি মনে করেন যে তাদের অবস্থা থেকে শিফট করেছে? এই বিষয়ে আপনি কি মনে করেন? রাজনীতি একটু উদার দিকে যাচ্ছে। আমি বলবো যে গত 3-4 মাসে বেশ কয়েকটা সূচক বা যে বেশ কয়েকটা টানেলের পিছনে আমরা আলো দেখতে পেয়েছি। একটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী যখন কাউন্সিলে বললেন যে আমি আরেকটা প্রশ্নবুদ্ধি ইলেকশন করতে চাই না। নারায়ণগঞ্জের ইলেকশন, এটাকে নিয়ে কোনো কোশ্চেন করার স্কোপ আসলে নাই। নির্বাচন কমিশন নিয়ে যে আলোচনা হচ্ছে সেটি, এই ধরনের অনেক কিছু উদার এলিমেন্ট দেখা যাচ্ছে এবং একটা বিশাল গ্যাপ আস্তে আস্তে কমার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। বাট অন দ্য আদার হ্যান্ড আমরা দেখেছি যখন এই আলোচনাগুলো হচ্ছে, তখন আবার সেই 5 জানুয়ারির ইলেকশনের সমাবেশ করা না করা নিয়ে সংঘাত আবার একটা হয়ে গেছে, যেটা অনাকাঙ্ক্ষিত ছিল। কারণ যখন একটা নেগোসিয়েশন প্রসেস চলে, তখন কোনো পক্ষেরই কিন্তু খুব অ্যাগ্রেসিভ কোনো কিছু করা উচিত না। আমি মনে করি রাষ্ট্রপতির মাধ্যমে একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, যে প্ল্যাটফর্মটা অবশ্যই বিএনপি অনেকদিন ধরেই চাচ্ছিল, বিএনপি আলোচনায় বসতে চাচ্ছিল, এটা বাস্তবতা। তো সেই আলোচনার প্ল্যাটফর্মটা যখন খুলে গেল কিছুটা, তারপরে যখন আবার সংঘাতের দিকে যায়, এটি খুব একটু আমি মনে করি কিছুটা আমাদের জন্য অস্বস্তিকর। আরেকটা উন্নয়ন হলেও বাংলাদেশে একটা ঘাটতি রয়ে গেছে। আপনি বলবেন এটা, কিন্তু একটি প্রসঙ্গ হচ্ছে যখন বিএনপির পক্ষ থেকে 13 দফা এবং 7 দফা প্রস্তাবনা দেওয়া হলো নির্বাচন কমিশন গঠন প্রশ্নে, তখন কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এটিকে
অর্থাৎ এটিকে নেগেট করা হয়েছে। একইভাবে যখন আওয়ামী লীগ প্রস্তাবনা দিয়েছে প্রেসিডেন্টের কাছে, দুটি জিনিসকে বিএনপি নেগেট করেছে। তো আপনি কি মনে করেন যে সমন্বয়ের জায়গাটা পৌঁছানো সম্ভব হবে? উদারতার কথা বলছেন, এটা ছাড়া আমি তো কোনো বিকল্প দেখি না কোনো দলের। দেখেন না আপনি, কিন্তু আসলে কি কারণ আপনি যদি এখন ওই যেটি বললাম যে 19 সালের ইলেকশনটা যদি আবার একতরফা হয়, এটা কি আওয়ামী লীগের জন্য খুব স্বস্তির কারণ হবে নাকি? আর 5 জানুয়ারি ইলেকশনটা আমি আমার ব্যক্তিগত ভিউ, বিএনপির জন্য একটা ভুল বর্জন করাটা। আর আওয়ামী লীগের জন্য এটা কি একটা অস্বস্তির কারণ না যে কমপ্লিটলি একতরফা ভাবে তারা এতদিন ধরে আছে ক্ষমতা, 154 জন আনকন্টেস্টেড নিয়ে? এটা কি তাদের বিশাল মানে চেকার হিস্ট্রি? আপনি আদৌ কোনো সেরকম দেখতে পাচ্ছেন যে তাদের মধ্যে কোনো? দেখতে না পেলেও দেখেন, যখন 4th অ্যামেন্ডমেন্ট করা হয়েছে তখনও আওয়ামী লীগের মধ্যে এটা ছিল না, কিন্তু পরবর্তী ইতিহাসে গিয়ে কিন্তু 4th অ্যামেন্ডমেন্টকে আওয়ামী লীগ খুব ভেহেমেন্টলি ওন করে নেই। পরবর্তী আর কোনো ইলেকশনে কিন্তু একটা মৌলিক পরিবর্তন, হ্যাঁ। এই নির্বাচনের পরে আওয়ামী লীগকে আপনি রিপেন্টিং দেখতে পাচ্ছেন? না, তারা খুব রিপেন্টেন্ট দেখতে পাচ্ছি না, এটা আমাকে অবাক করছে। কারণ আওয়ামী লীগের ডেমোক্রেটিক ক্যারেক্টার যেটা ছিল আগে, সেটা থেকে কি আওয়ামী লীগ সরে আসতেছে কিনা, এবং এই মডেলটা এটাই বা আওয়ামী লীগের সাথে কতটা যায়? আওয়ামী লীগ মানে তো আওয়ামী লীগ, জনগণ লীগ, জনমত রিফ্লেক্ট হবে এমন কার্যক্রম আওয়ামী লীগ করেছে আগে। তো এখন যখন জনমতের কমপ্লিটলি কিছুটা ইগনোরেন্স করে একটা উন্নয়ন আগে গণতন্ত্র পরে এই ধরনের থিওরিটাকে স্ট্যাবলিশ করার অনেকটা চেষ্টা করা হচ্ছে, এইটা দেশের জন্য খুব একটা স্বাস্থ্যকর আমি মনে করি না। কারণ এইটুকু একটা দেশ, 16 কোটির লোক, এই 16 কোটির লোককে যদি আপনি এম্পাওয়ার না করেন, অংশগ্রহণ না করেন, এখানে অসন্তোষ বাড়তেই থাকবে। এবং মাঠ পর্যায়ে সুশাসনের অভাবটাও এর সাথে যখন কাপলড হয়ে যায়, আর আপনি যতই উন্নয়ন করেন, বন্টন সমস্যা রয়েছে। থমাস পিকেটির যে লেখাগুলো আছে যে আপনি ক্যাপিটালিজমে যদি বন্টন প্রপারলি না করেন, ক্যাপিটালিজম গণতন্ত্র ফেল করবে। তো সেই বন্টনের ঘাটতি কিন্তু রয়ে গেছে। আমি বিশেষ করে সুন্দরগঞ্জের মতো দরিদ্র এলাকা থেকে আসি, যেখানে প্রচুর বন্যা হয় কিন্তু কোনো ত্রাণ যায় না, যেখানে প্রচুর মানুষ সোশ্যাল এক্সক্লুডেড ক্লাস আছে কিন্তু কোনো প্রকার রিলিফ বা কোনো কিছু আসে না। সেই অসন্তোষ কিন্তু রয়ে গেছে, এবং যতই উন্নয়ন করছেন আপনি সেই অসন্তোষটা কিন্তু কখনোই রিমুভ করতে পারছেন না। সুশাসনের সুতীব্র অভাব রয়েছে মাঠ পর্যায়ে। সেটাই উন্নয়ন তত্ত্ব দিয়ে এতগুলো সমস্যা আপনি সমাধান করতে পারবেন না। সমাধানের রুট একটাই, অংশগ্রহণমূলক ইলেকশন। এখানে আমি একটু হেল্প করি স্বামীকে একটু তথ্য দিয়ে। উন্নয়নের একটা বিকল্প আছে, যদিও খুব উল্লেখযোগ্য না, সেটা হচ্ছে সুশাসন। যেমন আপনি সিঙ্গাপুরের লি কুইন কিংবা মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদ, তারা যে উন্নয়নটাকে অগ্রাধিকার দিয়েছেন সুশাসনটাকে বজায় রেখে, যে কারণে কিন্তু ওখানে কোনো বড় ধরনের সংঘর্ষ বা আভ্যন্তরীণ বা ওইখানে জনগণের মধ্যে থেকে বিদ্রোহ, এটা কিন্তু এইভাবে দেখা যায় নাই ওখানে। কিন্তু এখানে এখন মানে আইনও আছে, শাসনও আছে, কিন্তু আইনের শাসনটা নেই। আপনি দেখেন এখানের আইনটা এখন অনেকটা মাকড়সার জালের মতো, অর্থাৎ পিঁপড়া গেলে আটকে পড়বে, মাছি গেলে আটকে পড়বে, মৌমাছি গেলে আটকে পড়বে, কিন্তু পাখি গেলে ওই মাকড়সার জাল ভেদ করে চলে যাবে। যেমন বড় বড় আওয়ামী লীগের যারা, তাদেরকে হাজার হাজার কোটি টাকা ঋণ সুদ সহ মকুব করে দিচ্ছে, শেয়ার বাজারের কেলেঙ্কারি থেকে তাদেরকে অব্যাহতি ঋণ মকুব করে দিচ্ছে লোটাস কামাল সাহেবের, ঋণ মকুব করে দিয়েছে সালমান এফ রহমানের, ঋণ মকুব করে দিয়েছে হামিম গ্রুপের আজাদ সাহেবের, ঋণ মকুব করে দিয়েছে আখতারুজ্জামান বাবু সাহেবের। উনি মারাই গেছেন। না, আখতারুজ্জামান বাবু মারা গেছে, তার প্রতিষ্ঠানগুলো তো রয়েছে। হামিম সাহেব আওয়ামী লীগের কি? আওয়ামী লীগের কিছুই না, আওয়ামী লীগের উনি ফাইন্যান্সার। আমি চুক্কু দিলাম, মাপ চাইলাম, ওইটা নাই, বাদ দেন। বাকি যেগুলো বললাম, বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট আমি এবং যে টাকাগুলো পাচার হচ্ছে পানামা পেপারস কেলেঙ্কারিতে, সেখানে কাজী জাফরুল্লাহ সাহেব আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, তার এবং তার পরিবারের সকল সদস্য আত্মীয় স্বজনের নাম সহ সেখানে এসেছে। তো এই যে জিনিসগুলো হচ্ছে, উন্নয়নের নামে দুর্নীতি হচ্ছে, এ কথাটা বললে কি বিএনপি ভুল করেছে? 80 কোটি টাকার মহিপালের, আপনার এই যে ফেনীর মহিপালের 80 কোটি টাকার ফ্লাইওভার 1.5 বছর আগে কাজ শুরু হয়েছে, সেটা 280 কোটি টাকায় পৌঁছেছে 1.5 বছরের মাথায়। এইভাবে পদ্মা সেতু, এইভাবে আপনার এই যে মগবাজার মৌচাক সেতু, তারপরে ডেইলি স্টারের মতো পত্রিকায় দেখিয়েছে যে সারা বিশ্বের মধ্যে সবচেয়ে মানে সর্বোচ্চ ব্যয়ে আমাদের পার কিলোমিটার হাইওয়ে নির্মিত হচ্ছে, আমাদের পার কিলোমিটার ফ্লাইওভার নির্মিত হচ্ছে। তো সব জায়গায় মেগা প্রকল্প মানেই হচ্ছে এখান থেকে একটা মেগা কোনো কিছু পাচার করার একটা প্রক্রিয়া, যেগুলো ওইভাবে প্রমাণিত হচ্ছে। তো সেই জায়গাটা বিষয়টা অনেক বেশি চলে আসে। অনেকগুলো ফ্রন্ট খুলেছেন, এগুলো উত্তর দিতে আমাকে একটু সময় দিতে হবে। উনি যে কথাটি প্রথমে বলেছেন যে উন্নয়ন একটি ধারাবাহিক প্রক্রিয়া, দ্যাটস ট্রু অ্যান্ড আই অ্যাপ্রিশিয়েট দিস বক্তব্য। কিন্তু বিষয়টা হচ্ছে কি, এবং অবশ্যই একটি সরকার আরেকটি সরকারের উন্নয়নের ধারাবাহিকতাকে এগিয়ে নিয়ে যাবে, এটা কিন্তু গণতন্ত্রের অন্যতম প্রধান একটা শিক্ষা।
কিন্তু আমরা আলাল ভাই যে কথাগুলো মুখে বলেছেন, বিএনপির কোনো শাসনামলে এর যদি ন্যূনতম বাস্তবায়ন আমরা দেখতে পেতাম তাহলে আমরা খুশি হতাম। যেমন ধরেন, আমি 1991 সালে বিএনপি ক্ষমতা আসার পরে 96-তে যখন আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণ করে, তখন বাংলাদেশে 40,000 মেট্রিক টন খাদ্য ঘাটতি ছিল। তারপরে আওয়ামী লীগ যখন 2001 সালে ক্ষমতা হ্যান্ড ওভার করে, তখন বাংলাদেশে 26 লক্ষ মেট্রিক টন খাদ্য উদ্বৃত্ত ছিল। আবার ঠিক 2006-এ বিএনপি যখন ক্ষমতা হ্যান্ড ওভার করেন, তখন আবার আমাদের দেশ খাদ্য ঘাটতি দেশে পরিণত হলো এবং প্রয়াত অর্থমন্ত্রী, যিনি বিএনপির সারা জীবনে অর্থমন্ত্রী ছিলেন, সাইফুর রহমান একটি কমেন্ট করেছিলেন যে আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলিকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা উচিত না, তাহলে মানুষ ভিক্ষা দিবে না। এই হচ্ছে বিএনপির নীতি নির্ধারকদের চিন্তা ভাবনা। এখন এই দলটি আবার ভিক্ষা দিবে না শব্দটি কি বলেছিলেন যে আমাদের মতো উন্নয়ন বিশ্বের দেশগুলিকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ উচিত না, তাহলে আমরা সাহায্য পাবো না। সাহায্য না পাওয়ার, ভিক্ষা না পাবো, আমি খুব একটা পার্থক্য দেখি না। যেমন আমার মনে আছে বঙ্গবন্ধু 75-এ বিদেশ সফর করে এসেছিলেন, তখন বাংলাদেশে ব্যাপক দুর্ভিক্ষ ছিল, বন্যা ছিল, স্বাধীনতার পরবর্তী সময়ে পুরো বিধ্বস্ত একটা বাংলাদেশ ছিল। সাংবাদিকরা বিমানবন্দরে বঙ্গবন্ধুকে জিজ্ঞাসা করেছেন যে আপনার সফর কতটুকু ফলপ্রসূ হয়েছে। বঙ্গবন্ধু উত্তর দিয়েছিলেন, ভিক্ষুকের জাতির কোনো মর্যাদা আছে? আমি মনে করি পৃথিবীর কোনো দেশের রাষ্ট্রনায়ক এভাবে নিজেকে আত্মসমালোচনার জায়গায় দাঁড়িয়ে কথা বলতে পারেনি। আর সেই জায়গায় বিএনপির একজন সাবেক অর্থমন্ত্রী, যিনি সারা জীবন বিএনপির অর্থমন্ত্রী ছিলেন, তিনি বলেছেন যে আমাদের মতো দেশের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা উচিত না, তাহলে সাহায্য আসবে না। আলাল ভাই আরেকটি কথা বলেছেন যে বিএনপির আমলেই যে ইন্টারনেট এবং সোলার প্যানেলের জন্য বসা, দ্যাটস গুড। যদি একটা বিষয় হচ্ছে কি, আমরা এটা করার জন্য একটা মিটিং করা এক জিনিস, সেটা বাস্তবায়ন করা এক জিনিস। এই বিএনপির আমলেই কিন্তু সাবমেরিন কেবলকে অনুমতি দেওয়া হয়নি 91-এ, যে দেশের গুরুত্বপূর্ণ তথ্য পাচার হয়ে যাবে। তখনই কিন্তু বাংলাদেশের ইতিহাসের কম্পিউটারের উপরে সর্বোচ্চ ট্যাক্স ছিল। এরপরে যদি ওরা দাবি করে কম্পিউটারের উপর সর্বোচ্চ ট্যাক্স বসিয়ে সাবমেরিন কেবল তথ্য পাচারের বই অনুমতি না দিয়ে যদি কোনো একটা রাজনৈতিক দল দাবি করে যে আমরা ইন্টারনেট, আমরা সোলার প্যানেল করেছি, তাহলে এই দাবির মানে কোনো ভিত্তি নেই এই দাবির। আমি একটা মিটিং করলাম যে আমরা এই কাজটা করবো, কিন্তু সেটা আমরা আদৌ কতটুকু করতে পেরেছি, এটা হচ্ছে মূল বিষয়। আওয়ামী লীগ সরকারি 1996-এ ক্ষমতা আসার পরে প্রথম কম্পিউটারের উপরে ট্যাক্স ফ্রি করে দিয়েছিল এবং বিএনপিরা বলে শিক্ষা প্রতিষ্ঠানে হাজার হাজার কম্পিউটার বিতরণ করা এবং আপনি বলছেন সর্বোচ্চ মূল্য। আলাল ভাই একটি কথা বলেছেন, আমি শেষ করছি, আমি তো বলেছি একটু সময় দিবেন আমাকে, আমি দরকার হলে শ্যামল একটু সময় 1 মিনিট সময় বেশি করে নিব। বড় ভাই সামনে সে দাবি করতেছি ছোট ভাই হিসেবে। তা এখন উনি যে কথাটি বলেছেন যে 76 থেকে বাংলাদেশের রেমিটেন্স আসা শুরু হয়, দ্যাটস ট্রু। কিন্তু আমি আলাল ভাইকে রিকোয়েস্ট করবো, 72 থেকে 75 বাংলাদেশে কি ছিল? যুদ্ধবিদ্ধ একটি দেশ, না ছিল পোর্ট, না ছিল কারভার্ড, না ছিল রাস্তা, না ছিল অবকাঠামোগত উন্নয়ন। এর মধ্যে আবার 1 কোটি মানুষকে ভারত থেকে এনে আশ্রয় দিতে হয়েছে, তাদের না ছিল ঘরবাড়ি। এই বিশাল একটা হ্যাসেল মাথায় নিয়ে বঙ্গবন্ধুকে এই দেশ পরিচালনা করতে হয়েছে এবং সেই সময়ে বাংলাদেশ 45 বছরের ইতিহাসে সর্বোচ্চ 7% প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছিল। এবং আরেকটি কথা, আরএমজিতে আমাদের রপ্তানির সবচেয়ে বেশি। কিন্তু আমি আলাল ভাইকে স্মরণ করে দিতে চাই, আরএমজি আপনার কথা অনুযায়ী আপনার নেতা জিয়াউর রহমানের আমলে চালু হয়েছিল, সেই আরএমজিতে যেন বাংলাদেশ থেকে কেউ কোনো পণ্য না কিনে, সে কারণে তারই স্ত্রী, আপনাদের নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া ওয়াশিংটন পোস্টে প্রতিবেদন লিখেছিলেন। এই হচ্ছে দেশপ্রেম। উন্নয়নের ধারাবাহিকতা কি, যে বিএনপির আমলে 2001 থেকে 2006 সাল 5 বার পরপর দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন, আর এখন বাংলাদেশের ধারে কাছে নাই। এখন এরপরে যদি বলেন যে আমরা তাদের লিগেসি বহন করছি, দাবি করে আপনি বলা শুরু যদি এখন যদি লিগেসি বহন করে চলেছে, তাহলে তো বাংলাদেশ যদি আমরা সেই উন্নয়নের লিগেসি যদি আমরা আমি 30 সেকেন্ড বিএনপি সেই উন্নয়নের লিগেসি যদি আমরা বহন করে যেতাম, তাহলে আমাদের অন্তত 8 বার বিশ্ব উন্নয়ন হতে হতো। 40 সেকেন্ড কনক্লুড করবে, উনি সবার শেষে বলুক, আমি বলি এখানে একটু বলি। এই তথ্যগত বিভ্রান্তিতে বিদ্যুতের কথাটি বিভ্রান্তিতে আমি যাব না। 96 এ আমরা ক্ষমতায় 2001 বিদ্যুৎ যে পর্যায়ে রেখে এসেছি, সেটা বলেছো তো, আমি অস্বীকার করি না। আবার এই 72 থেকে 75-এই সর্বজন শ্রদ্ধেয় নেতা শেখ মুজিবকে বলতে হয়েছে যে আমি যা বিদেশ থেকে আনি চুরি করে নিয়ে যাই, আমার চতুর্দিকে চাটার দল,
আমি সবাই সোনার এখানে খনি একটা তেলের খনি শিক্ষণীয় পাই, বিষয় আছে। আমি পেয়েছি শোনেন, চোরের দুনিয়ার খনি। কোনো রাষ্ট্র নাই সেটা কিন্তু নিজেকে বলেছে, আত্মসমালোচনার জায়গা সেটা দাঁড় কিন্তু করাতে বলেছে, পারেনি। সেই এটাই অবস্থাটা হচ্ছে বাস্তবতা। বঙ্গবন্ধু। আর যেটা বলেছেন যে যে ই ভোটিং এর প্রশ্ন, ই ভোটিং এর প্রশ্নটা আমি একটা উদাহরণ দিয়ে বলি। 2008-এর 29শে ডিসেম্বরের নির্বাচনে এবং পরবর্তী কয়েকটি স্থানীয় সরকার নির্বাচনে ই ভোটিং যেটা হয়েছিল, সেটা ইলেকশন ওয়ার্কিং গ্রুপ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে তারা বলেছিল যে গড়ে 75% ভোট পড়েছে, এটা দেখানো হয়েছে, যেখানে একজনের ভোট না, গড়ে 75 মিনিট সময় বেশি দিতেন, আমরা শেষ করতে 75 সেকেন্ড সময় লেগেছে এক একজনের ভোট দিতে। সেখানে 8 ঘন্টায় লক্ষ লক্ষ লোক ভোট দেয় কি তবে করে? আমাদের আমি এবং সময় পরবর্তীতে এই ভোটিং বাতিল করা হয়েছে। সেটা আবার আওয়ামী লীগ দাবি জানিয়েছে এটাকে ভবিষ্যতে আবার কারচুপি করার সুযোগের অপেক্ষা। চমৎকার কথা বলেছেন। আওয়ামী লীগ জনগণের দল, অর্থাৎ আওয়ামী লীগের মধ্যে জনগণের চিন্তা ভাবনা, চেতনার ইমপ্লিমেন্টেশন বলেন, রিফ্লেকশন থাকতে হবে। শামীম ভাই, আওয়ামী লীগের মধ্যে এটা আছে বলেই বাংলাদেশের ইতিহাসে সাম্প্রতিক ঘটে যাওয়া অন্যতম অবাধ ও সুষ্ঠু নির্বাচনে নারায়ণগঞ্জের মানুষ আওয়ামী শেষ করতে হবে আমাদের। এবং সরোয়ারদিতে কেউ শ্যামল পারমিশন দত্ত পাবে না, 10 সেকেন্ড বা 15 বিএনপি সেকেন্ড পাবে বলেন। শুধু আমরা চাই আওয়ামী যে লীগ। এই যেটা দ্রুত করে পাটোয়ারি সাহেব বলেছেন, সেটি হচ্ছে আমাদের রাষ্ট্রপতির মতো একটা প্রতিষ্ঠানকে ঘিরে একটা আলোচনার আবহাওয়া তৈরি হয়েছে। আমি মনে করি এটা আমাদের জন্য একটা বড় পাওয়া। পলিটিক্যাল অঙ্গনে যে ধরনের কনফ্রন্টেশনের রাজনীতি চলছিল, সেটা থেকে কিন্তু রেজাল্টটা যদি আপনার পজিটিভ না হয় সেক্ষেত্রে কি রেজাল্ট হবে? কি হবে আমি জানি না, রেজাল্টের দিকে আমি যাচ্ছি সেখানে না। তো আমি স্বপ্ন আমি ভঙ্গ হবে, আমি এই তখন তো- মুহূর্তে এটাকেই এমন মনে করছে আমাদের বড় পাওয়া। এই যে সব দল আলোচনাটা- যাচ্ছে, সব দল গিয়ে রাষ্ট্রপতির কাছে যাচ্ছে, এবং আওয়ামী লীগও যেটি উনি উল্লেখ করেন, আওয়ামী লীগকে কোট করে, যে তারা কিন্তু রাষ্ট্রপতির প্রতিষ্ঠানের উপর দায়িত্ব ছেড়ে দিয়েছেন, যদিও আমরা জানি যে সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি কিন্তু আওয়ামী লীগ ছেড়েছে, বিএনপি কি অত্যন্ত ছেড়েছে? সীমিত। তার অভিভাবকত্বের উপর ছেড়েছে বিএনপি? সেটা আমরা জানি না, সেটা আলোচনার মধ্যে বোঝা যাবে। এখন আমরা দেখতে চাই যে মহামান্য রাষ্ট্রপতি তার প্রতিষ্ঠান এবং তার যে নিজস্ব চিন্তা চেতনা, বিবেক, বুদ্ধি ইত্যাদি দিয়ে একটা সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন, যেটি সবচেয়ে বেশি জরুরি, সেটি কিভাবে হবে? আমাদের 10 সেকেন্ড maximum সময় exit পাঠান। মানজিব এবং এটাই আমাদের এখন শেষ আস্থার জায়গা। এবং এখানে সরকারকেও বুঝতে হবে, বিএনপির জন্য যদি কিছু আস্থা তৈরি না হয়, তাহলে বিএনপি তো এনার্কি করবে ডেফিনেটলি। বিএনপিকে কিছু রাজনীতিতে পিস অফ কেক, যেটা প্রত্যেকে কিছু না কিছু অংশ পাবে, প্রত্যেক মতাদর্শের লোক পাবে, ডিপেন্ডিং অন তারা বাংলাদেশের স্বাধীনতা, অস্তিত্ব এগুলোতে বিশ্বাস করে কিনা, এটা ছাড়া। বাট এছাড়া প্রত্যেকেই অংশগ্রহণ করতে পারবে, প্রত্যেকেই এখানে একটা পিস অফ কেক পাই থেকে পেতে হবে, তার জন্য একটা অংশ রাখতে হবে। আদারওয়াইজ যেটা একদলীয় যদি কোনো একটা শাসন ব্যবস্থা হয়ে যায়, এমন একটা সিচুয়েশন হয়ে যায়, কোনো দল বিরোধী দল করতে সাহস পাচ্ছে না, বিরোধী দল হচ্ছে না, তাহলে সেটা আওয়ামী লীগের জন্য একটা বুমেরাং হয়ে যাবে। তখন আওয়ামী লীগের মধ্যেই বিরোধী দল তৈরি হবে। এটা মনে হয় আমাদের কারো কাম্য না। এবং সেটা দেশবাসীর জন্য একটা দুর্যোগ বয়ে আনবে। দুর্যোগ বয়ে আনবে। ধন্যবাদ আমাদের এটা একটা সবাইকে আশঙ্কা। আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, আজ এ পর্যন্তই। অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে সকাল 8টা 10 মিনিটে। দেখার আমন্ত্রণ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।